হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম স্যাম আর রুও একটা বেট লাগায় যে স্যাম দাওমিংকে নিয়ে আসতে পারবে কিনা। আর ও যাওয়ার সময় রুওকে বলতেছিল এই কাজটা করার জন্য এখনই তুমি আমার ব্যাংকে $20 মিলিয়ন দিয়ে দাও। স্যাম এই কথাটা বলার পর ওইখান থেকে চলে যায়। স্যামের কথা শোনার পর রুওর অনেক রাগ হয়। যখনই স্যাম বাইরে চলে যায় ও বাইরে গিয়ে ভ্যাংকে কল করে আর ও ভ্যাংকে বলতেছিল আমার তোমার সাহায্য প্রয়োজন। তারপর স্যাম ভ্যাংয়ের সাথে একটা অফিসের মধ্যে আসে আর ওইখানে অনেকগুলো লোক ছিল। স্যাম আর ভ্যাংয়ের ওইখানে আসার সাথে সাথে ওইখানে একজন লোক আসে আর ও স্যামকে বলতেছিল আপনি আমাদের যেটা করতে বলেছেন ওটা কনফার্ম হয়ে গেছে আর আমাদের সকল লোক তৈরি আছে। তারপর ভ্যাং স্যামকে বলে এই সব হলো আমার ওই বন্ধুরা যারা গেম খেলাতে অনেক পারদর্শী। তারপর ভ্যাং স্যামকে জিজ্ঞেস করে তুমি ওদের এখানে কেন রেখেছো। তারপর স্যাম সবাইকে বলে সবাই পিসি অন করো আর লেজেন্ডারি সিটি লর্ড গেমকে অন করো আর ওইটা খেলা শুরু করো। তারপর স্যাম ভ্যাংকে অর্ডার দেয় ওইখানে যতগুলো প্লেয়ার আছে সবাইকে রেজিস্টার করো আর ওদের সবাইকে বলো একদিন আগের থার্ড এরিয়া যেটা 5টার সময় ওপেন হয় ওই জায়গায় যাও আর কিং অফ দ্য হিজমনকে তোমাদের ক্যারেক্টার নেমের প্রথমে ইউজ করো। স্যাম যেমনটা বলছিল ওর প্লেয়াররা ওইভাবে গেম খেলতেছিল আর ওরা সবাই নাম লেখার আগে কিং অফ দ্য হিজমন লেখে আর তারপর ওদের ক্যারেক্টারের নাম লিখে। যেমন মনে করুন কিং অফ দ্য হিজমন তাৎসু আর এমন করে সকল প্লেয়ার ওদের নামের আগে কিং অফ দ্য হিজমন লাগিয়ে নেয়। আর তারপর স্যাম সবাইকে বলতেছিল গেমের মধ্যে এন্টার করার পর তোমরা সবাই আমার জন্য নিউ প্লেয়ার এরিয়াতে অপেক্ষা করবে। আর তারপর স্যাম এই গেমের কারেন্সি কিনতে শুরু করে আর এই গেমের মধ্যে $1 পরিবর্তে 10 গোল্ড কয়েন পাওয়া যাচ্ছিল আর এই হিসাবে স্যাম আনুমানিক $10,000 লাগিয়ে দিয়েছে গেমের মধ্যে। আর টাকা রিসার্চ করার পর স্যাম এই গেমের মধ্যে ওর একটা ক্লান তৈরি করে আর সবকিছু তৈরি করার পর স্যাম ওর সাথীদের সাথে গেম খেলতে শুরু করে। এই গেমের মধ্যে বিভিন্ন ধরনের মনস্টারকে মারতে হয় আর এই কাজটা করতে হয় টিম বানিয়ে। আর ওইখানে থাকা সবাই এই গেমটা মজা করে খেলতেছিল কারণ স্যামের সকল সাথীদের কাছে এই গেমের অনেকগুলো কারেন্সি আছে আর ওইগুলোর নাম ছিল ক্রিপ্টোনাইট। ক্রিপ্টোনাইটের সাহায্যে এই গেমের মধ্যে ওরা অনেক স্ট্রেংথ পাচ্ছিল আর এটা খেলে ওরা মজা পাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে ওরা ওইখানে থাকা সকল মনস্টারকে মেরে ফেলে আর ওইখানে থাকা সকল প্লেয়ার বিভিন্ন ধরনের আইটেম পেতে শুরু করে। স্যামের ক্লানের নাম ছিল কিং অফ দ্য হিজমন। এতগুলো মনস্টারকে একসাথে হারানোর পরে সিস্টেম অ্যানাউন্স করে যে এখন ওরা সবাই অল প্লেগ ড্রাফট কপিকে পাস করে গেছে আর এই জন্যই ওরা শ্যাডো ক্লথ পেয়েছে। তারপর সকল প্লেয়ার গেমের আইটেমগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছিল। স্যাম ওর সকল প্লেয়ারদের দিকে দেখছিল আর তখনই ওর কাছে ভ্যাং আসে আর ও স্যামকে বলতেছিল আমরা এখন এই সার্ভারের সবচেয়ে বড় গ্যাং কিন্তু এইখানে পৌঁছাতে আমাদের $8 মিলিয়ন ইকুইপমেন্ট লেগেছে। তারপর স্যাম ভ্যাংকে বলতেছিল সার্ভারের মধ্যে এখন আর কোনো ক্যাজুয়াল প্লেয়ার নাই, যতগুলো ছোট প্লেয়ার আছিল সবাই গেম ছেড়ে দিয়েছে আর এখন সার্ভারে শুধুমাত্র 2টা ক্লান আছে। একটা ক্লান তো ছিল স্যামের আর দ্বিতীয় ক্লানটার নাম ছিল ড্রাগন স্লটার দ্য ওয়ার্ল্ড। তারপর স্যাম ওর দ্বিতীয় প্ল্যানটাকে স্টার্ট করার জন্য ভাবে। তারপর স্যাম সিটি লর্ডের ব্যাটেল যেটা গেমের একটা অংশ ছিল ওটাকে স্টার্ট করে দেয়। স্যামের এমনটা করার সাথে সাথে ওর সমস্ত প্লেয়ারের কাছে নোটিফিকেশন চলে যায় যে ওনাদের লিডার ব্যাটেল অফ দ্য সিটি লর্ড চালু করে দিয়েছে আর এই জন্যই সবাইকে তৈরি হয়ে যাওয়া উচিত। এই গেম খেলার জন্য সবাই তৈরি হয়ে যায় আর সবাইকে বলা হয় যে ওদের মেন সিটির স্কোয়ার এরিয়ার মধ্যে একসাথে হতে হবে আর ওইখানে ওদের ড্রাগন সর্টার ক্লানের সাথে লড়াই করার জন্য তৈরি হতে হবে। সকল প্লেয়ার অনেক জোশ নিয়ে এগিয়ে যায় আর ওরা মেন সিটির দিকে এগিয়ে যায় আর ওইখানে 2টা ক্লান যুদ্ধে নেমে পড়ে। এই ফাইটটা ছিল ড্রাগন স্লটার দ্য ওয়ার্ল্ড আর কিং অফ দ্য হিজমন ক্লানের সাথে। স্যাম এখন ওই ফাইটটাই দেখতেছিল কিন্তু তখনই ওর কাছে একজন লোক আসে আর ওকে বলতেছিল চিকু স্কোয়ারের মধ্যে চলে আসো আর ড্রাগন স্লটারের সাথে ফাইট করার জন্য তৈরি হও। যে লোকটা স্যামের সামনে দাঁড়িয়েছিল ওই লোকটা আর কেউ ছিল না, ও ড্রাগন স্লটারের লিডার ছিল আর ও স্যামকে বলতেছিল আমি তো এটা একদমই বিশ্বাস করতে পারতেছি না যে তুমি এতগুলো টাকা কামিয়ে নিয়েছো, দেখে মনে হচ্ছে তুমিও এই গেমের অনেক বড় একজন ফ্যান। যেই লোকটা স্যামের সামনে দাঁড়িয়েছিল ওর লেভেল ছিল 999 আর ও এই গেমের অনেক প্রো একজন খেলোয়াড় ছিল। তারপর ওই লোকটা স্যামকে বলতেছিল যদিও আমাদের গিল্ডের স্ট্রেংথ একদম সিমিলার আর এই জন্য এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে আমাদের দুইজনের মধ্যে কে জিতবে। আর এটা শোনার পর স্যাম ওই লোকটাকে বলতেছিল উইনার কিছুক্ষণের মধ্যে ডিসাইড হয়ে যাবে। এটা শোনার পর ওই লোকটা স্যামকে বলতেছিল তুমি তো নিজেকে অনেক কনফিডেন্স মনে করতেছো, তো তুমি জেতার জন্য কি কি প্ল্যান করেছো। এটা শোনার পর স্যাম ওই লোককে বলতেছিল এই গেমের মধ্যে যে জিতবে ওটা আমি নই, ওটা হবে তুমি। এটা শোনার পর ওই লোকটা অনেক শক হয়ে যায়। তারপর স্যাম ওর টিমের সবাইকে বলে তোমরা সবাই আমার অর্ডার মনোযোগ দিয়ে শুনো, তোমরা তোমাদের সব ইকুইপমেন্টকে ফেলে দাও আর গেম থেকে কোয়েট করে দাও। স্যামের এই কথাটা বলার সাথে সাথে ওর টিমের সবাই গেম থেকে বেরিয়ে আসে আর এটা দেখার পর ড্রাগন স্লটার দ্য ওয়ার্ল্ড এর লিডার অবাক হয়ে যায় আর ও স্যামকে বলতেছিল তুমি এটা কি করতেছো। ও কাঁদতে কাঁদতে স্যামের ওইখানে আসে আর ও বলতেছিল প্লিজ এখান থেকে যাও না, এখনো পর্যন্ত এই গেমের কোনো উইনার বেরিয়ে আসেনি, তোমার মতো অপোনেন্ট পাওয়া একদম কঠিন, আমি এই গেমের মধ্যে $10 মিলিয়ন লাগিয়েছি আর তুমিও তো মনে হয় কমসে কম 9 থেকে $10 মিলিয়ন লাগিয়েছো আর তুমি যদি এখন গেম খেলা বন্ধ করে দাও তাহলে তোমার গেম একদমই খারাপ হয়ে যাবে। এটা শোনার পর স্যাম একটু স্মাইল করে আর স্যামকে দেখে মনে হচ্ছিল যে স্টার্টিং থেকেই স্যামের এই প্ল্যানই ছিল। স্যাম পিছনের দিকে ঘুরে আর স্যাড ফেস বানিয়ে ওই লোকটাকে বলছিল আমি কিছুই করতে পারবো না, আমার গার্লফ্রেন্ডের কোম্পানি অনেক বড় একটা সমস্যার মধ্যে আছে, ওদের প্রোডাক্ট স্পোক্সম্যানের অবস্থা একদমই খারাপ, ওকে কেউ গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে আর এখন আমাদের একটা নতুন স্পোক্সম্যানের দরকার আর এই জন্যই আমাকে কোম্পানিতে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে হবে। স্যামের কথা শোনার পর ওই লোকটা হাসতে শুরু করে আর ও বলতেছিল এটা তো শুধু অ্যাক্টার্স এর ব্যাপার তাই না, তুমি শুধু আমাকে এইটা বলো তোমাকে কতগুলো অ্যাক্টার্স প্রয়োজন, আমার ওদিন
দিনে অনেকগুলো অ্যাক্টরস কাজ করে। তারপর ওই লোকটা স্যামকে বলতেছিল, আমি একদম বাড়িয়ে বলতেছি না, তুমি যদি এখানে দাও ম্যানিংয়েরও নাম নাও তাহলে আমি একটা ফোন কল করে ওকে এখানে ডাকে আনতে পারবো। এটা শোনার পর স্যাম একটু হাসে আর ও মনে মনে বলতেছিল প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। তারপর স্যাম ওই লোককে বলতেছিল, আমার কিছু কাজ আছে আর আমাকে ইস্ট চায়নাতে যেতে হবে কোম্পানি ট্রিপের জন্য, আর এই জন্য আমি এখন আর এই গেমটা খেলতে পারবো না। আর এটা শোনার পর ওই লোকটা স্যামকে বলে, তুমিও কি ইস্ট চায়নাতে থাকো? তুমি ইস্ট চায়নার কোথায় থাকো? এটা শোনার পর স্যাম ওই লোকটাকে বলে, এটা তো একদম অবাক করা ব্যাপার, তুমিও ইস্ট চায়নাতে থাকো, কিন্তু এখন আমাকে গেম খেলা বন্ধ করতে হবে আর আমাকে যেতে হবে। স্যাম অ্যাটিটিউড দেখিয়ে এই কথাটা বলে আর গেম থেকে লগ আউট করে দেয়। যদিও ওই লোকটা স্যামকে থামানোর চেষ্টা করছিল কিন্তু ওখানে কোনো লাভ হয়নি। স্যাম গেম থেকে বেরোনোর সাথে সাথে ওর ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে। স্যাম যখনই ফোনের মধ্যে দেখে ও জানতে পারে ওকে ওই ক্লান লিডারই মেসেজ করেছে। ওই লোকটা স্যামকে বলতেছিল, আমিও এই গেম খেলতে খেলতে $10 মিলিয়ন খরচ করে ফেলেছি আর তোমার নাম্বারটা খুঁজে পাওয়া অনেক সহজ ছিল। তোমার নাম্বারের ব্যাপারে আমি সার্ভার ওনারের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম আর ও কিছুক্ষণের জন্য সার্ভার বন্ধ করে দিয়েছে। তোমার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা গেম খেলবো। আর আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার আর আমার সারনেম একদম সেম আর আমরা দুইজনেই যখন ইস্ট চায়নাতে থাকি, তো চলো আমরা দুজন দেখা করি। তুমি আমার কাছে আসবে নাকি আমি তোমার কাছে যাব? শুধু আমাকে এইটা বলো। স্যাম এই টেক্সটটা দেখার পরও হাসছিল আর ও মনে মনে ভাবতেছিল এর পার্সোনালিটি জানার জন্য আমি এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তারপর স্যাম ওই লোকটাকে বলতেছিল, কেন নয়, আমরা খুব তাড়াতাড়ি দেখা করব, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে খুব তাড়াতাড়ি একজন স্পোক্সম্যান প্রয়োজন, তো তোমার কাছে যদি কোনো প্ল্যান থাকে তাহলে আমাকে সেটা বলো। স্যাম এই কথাটা বলার পর ওর সাথী প্লেয়ারদের বলতেছিল, তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো আর এখন যদি তোমাদের কাছে কোনো কাজ না থাকে তাহলে তোমরা এখন এখান থেকে যেতে পারো। স্যামকে ওই লোকটা টেক্সট করে আরো একটা লোকেশন দেয় আর ও স্যামকে ওইখানে আসতে বলে। আর কিছুক্ষণ পর স্যাম একটা বড় লাক্সারিয়াস ঘরের সামনে পৌঁছায় আর ওই ঘরটার বাইরে একটা লাক্সারিয়াস স্পোর্টস কার দাঁড়িয়েছিল। স্যাম ওই জায়গায় যাওয়ার সাথে সাথে যেই লোকটা ওকে ডেকেছিল ও ওকে চিনে ফেলে। তো আপনি গেম খেলতেছিলেন বস লাই? ওই লোকটা যে স্যামের সামনে দাঁড়িয়েছিল ও দেখতে একটু মোটা ছিল আর ও স্যামকে বলতেছিল, তুমি আমার সাথে ওই গেমটা খেলতেছিলে আর তোমার নাম হলো টাইরান টুলার স্যাম, তাই না? ওই মোটা লোকটা স্যামের সামনে একটা চেয়ারের মধ্যে বসেছিল। ওই লোকটা হংফাই ইন্ডাস্ট্রি লাই ফ্যামিলির সেকেন্ড সান আর ওর নাম ছিল লাই চ্যাং আর এখন চ্যাং এর বয়স ছিল 42 বছর, তার মানে ওর বয়স হলো স্যামের ডাবল। স্যাম চ্যাংকে ওর নাম বলে আর তারপর চ্যাং বলে, তুমি কিভাবে জানো আমি কে? তারপর স্যাম চ্যাংকে বলে, আপনি হংফাই ইন্ডাস্ট্রির সেকেন্ড সান, তো নরমালি আপনাকে তো সবাই চিনবে তাই না? আর এই সিটিতে আপনার রেপুটেশন অনেক বেশি। চ্যাং কাপের মধ্যে চা ঢালতে ঢালতেই বলতেছিল, আমার রেপুটেশন, আমাকে বলো তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো? আর চ্যাং একটু সতর্ক হয়ে যায়। চ্যাং স্যামের জন্য কাপের মধ্যে চা ঢালছিল। তারপর স্যাম বসতে বসতেই চ্যাংকে বলতেছিল, আপনি এতটা সাবধান হয়ে গেলেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন যে আপনার ভাই আপনাকে মেরে ফেলবে? হংফা লি ফ্যামিলি এই দেশের টপ 10 ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মধ্যে একটা আর ওদের টোটাল মার্কেট ভ্যালু 60 বিলিয়ন প্লাস ছিল। আর ওই কোম্পানির চেয়ারম্যান ছিল লাই রং আর ওর বয়স 70 ইয়ার্স প্লাস ছিল। রন এখন সেমি রিটায়ার্ড স্টেটের মধ্যে আছে আর এখন এই কোম্পানিকে চিপ ইউলি ইউ চার্জ করতেছে। যে কোনো মেজর ফ্যামিলি যদি লাই চ্যাং এর সাথে কন্টাক্টে আসে ও ইউ এর কাছে একজন ধোকাবাজ হয়ে যায়। লাই ইউ ও সবসময় চ্যাং এর জীবন শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল আর লাই ইউ হলো চ্যাং এর বড় ভাই। এগুলো শোনার পর চ্যাং এর হাত কাঁপতে শুরু করে আর কাঁপতে কাঁপতেই ও স্যামকে বলে, আমাকে বলো তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো? স্যাম হাসতে হাসতেই বলে, বস লাই আপনাকে একদম টেনশন করতে হবে না, আমি কোনো ফ্যামিলি থেকে বিলং করি না। আমার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একদম স্ট্রং নয়, এটা শুধু ভাগ্যের ব্যাপার যে আমরা দুজন দেখা করতে পেরেছি। চ্যাং স্যামের কথা শোনার পর মনে মনে ভাবতেছিল, আমাকে এই ব্যাপার নিয়ে এতটা ভাবতে হবে না, আমাকে ধীরে ধীরে স্যামের ব্যাপারে জানা উচিত। চ্যাং এই ব্যাপারে ভয় পাচ্ছিল যে স্যামকে ইউ পাঠিয়েছে কিনা আর তাছাড়াও চ্যাং এটা ভাবতেছিল যে স্যাম এখনো তো অনেক ইয়াং, তো এমনটা হওয়া একদমই কঠিন ব্যাপার। তারপর চ্যাং স্যামকে বলে, আমাকে এটা বলো তোমার গার্লফ্রেন্ডের কোন সমস্যা হচ্ছে? তুমি তো গেমের মধ্যে অনেক টাকা খরচ করেছিলে, তো তুমি কেন একজন স্পোক্সম্যানকে হায়ার করতে পারতেছো না? স্যাম ঘাবড়াতে ঘাবড়াতে চ্যাংকে বলতেছিল, একজন লোক আছে যে আমাকে অনেক বিরক্ত করতেছে, আমি এটা কখনোই ভাবতে পারিনি যে ওই লোকটা আমাদের কোম্পানির স্পোক্সম্যানকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করবে আর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে ওর, সত্যি এটা অনেক খারাপ ব্যাপার। তারপর চ্যাং স্যামকে বলে, তো তাহলে তুমি রাগের মাথায় এসে তোমার সব টাকাকে গেমের মধ্যে বরবাদ করে দিয়েছো আর গেমের মধ্যে লোকেদের মেরে তোমার মাথাকে ঠান্ডা করেছো। চ্যাং নিজের জন্য একটা কাপের মধ্যে চা ঢালে আর স্যামকে বলতেছিল, স্যাম তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমাকে ওয়াদা করতেছি আমি একজন স্পোক্সম্যান তোমাকে খুঁজে দিব, তুমি শুধু তোমার গার্লফ্রেন্ডের কোম্পানির নাম বলো আমাকে আর তোমাদের বিজনেসের ব্যাপারেও বলো। তারপর স্যাম চ্যাংকে বলে, আমরা কসমেটিক বানাই আর আমাদের কোম্পানির নাম হলো স্যাম্পনি ফ্যাশন। চ্যাং এটা শোনার পর হাসতে হাসতে বলতেছিল, তোমার গার্লফ্রেন্ডের নাম কি রুও? চ্যাং হাসতে হাসতেই স্যামকে বলতেছিল, তুমি যদি লি ফ্যামিলি থেকে এসেছো আমাকে আগে বললেই তো হতো, আর তুমি যেহেতু এই ব্যাপারটা লুকাচ্ছিলে তাই আমি ভেবেছিলাম তুমি অন্য কোনো ফ্যামিলি থেকে এসেছো। চ্যাং স্যামকে বলতেছিল, আমি এখনো পর্যন্ত লি ফ্যামিলির পার্ট নই, আপনি তো এটা অবশ্যই শুনেছেন যে রুও বিং এর ওর ফ্যামিলির সাথে অনেক খারাপ রিলেশনশিপ। আর তখনই হঠাৎ করে স্যামকে রুওর কল আসে। রুও এখন গোসল করতেছিল আর ও গোসল করতে করতে স্যামকে কল করেছিল। তারপর স্যাম কল উঠায়। তারপর রুও স্যামকে বলতেছিল, তুমি আমার দেওয়া $10 মিলিয়ন গেমের মধ্যে খরচ করেছো। স্যাম রুওকে বলতেছিল, আমি তোমাকে এই ব্যাপারটা এখন বোঝাইতে পারবো না, আমি তোমাকে পরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তো কেননা আমরা বেডটাকে আরো একটু বাড়িয়ে দেই। তো এইবার যে
যেই বেট হেরে যাও না কেন ও অন্যজনের কাছে হাঁটু গেড়ে মাপ চাইবে। তো তুমি এই ব্যাপারে কি ভাবতেছো? রুও স্যামকে বলতেছিল তুমি আরো বেশি দেরি করতেছো। স্যামকে রুওর সাথে এইভাবে কথা বলতে দেখে চ্যাং অবাক হয়ে যায়, আর ও অবাক হয়ে স্যামকে জিজ্ঞেস করতেছিল তুমি রুওর সাথে কোন ব্যাপারে কথা বলতেছিলে। চ্যাং মনে মনেই বলতেছিল রুওর সাথে এইভাবে কথা বলতেছে, আর রুওকে ও হাঁটু করে মাপ চাইতেও বলতেছে। এই ছেলেটা কে আর এর ব্যাকগ্রাউন্ড কি? এর ব্যাকগ্রাউন্ডে কি কোনো আর্মি আছে নাকি? স্যাম চ্যাংকে ঘাবড়াতে দেখে বলতেছিল আরে তোমাকে একদম টেনশন করতে হবে না, আমাদের দুইজনের মধ্যে একটা বেট হয়েছিল আর এই বেটটা অনেক বড় ছিল। এটা শোনার পর চ্যাং বলতেছিল স্যাম কেননা তুমি আর এক কাপ চা খাও আর এই বেটের ব্যাপারে আমাকে বলো, আমাকে বললে কি তোমার কোনো সমস্যা হবে? তারপর স্যাম চ্যাংকে বলতেছিল আমার গার্লফ্রেন্ডের কোম্পানির সাথে কেউ পাঙ্গা নিচ্ছে, আমি আমার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে সাহায্য করতে দিচ্ছে না। আমি জানি যে ও আমাকে প্রোটেক্ট করার জন্য এইসব করতেছে, কিন্তু বস লাই আপনি তো জানেন যে লং কে। তারপর চ্যাং স্যামকে বলে সবাই ওর ব্যাপারে জানে, তো তাহলে তোমার কথা মতো তোমার কোম্পানির স্পোক্সম্যানকে লং অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। রুও এই ব্যাপারে ভয় পাচ্ছে যে লং আমার ব্যাপারে জানে আর ও আমার উপর হামলা করবে, কিন্তু আমি জানি রুও আমাকে বাঁচানোর জন্য আমাকে পিছনে থামিয়ে রাখছে। স্যাম হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর ও চ্যাংকে বলতেছিল আমি একজন পুরুষ মানুষ, আমি কিভাবে এটা দাঁড়িয়ে থেকে দেখতে পারি? আমি জানি যে লং রুওকে নিজের করে পেতে চাই, তো তাহলে কি আমি এটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? এখন যদি আমি কিছু না করি তাহলে আমি নিজেকে পুরুষ কিভাবে বলবো? স্যামের কথাগুলো চ্যাং এর মন জয় করে ফেলে আর ও টেবিলে হাত রেখে বলতেছিল স্যাম তুমি একদম ঠিক কথা বলতেছো। তারপর চ্যাং ওর বডিগার্ডকে চা না আনে ওয়াইন আনতে বলে। তারপর ও স্যামকে বলতেছিল আমি বুঝে গেছি স্যাম, তুমি যদি একজন পুরুষ হও তাহলে তুমি একদম ভীতু হতে পারো না। স্যাম তুমি চালিয়ে যাও, তোমার সামনে কোনো লং এর টাইম নেই। চ্যাং এর কথা শোনার পর স্যাম চ্যাংকে বলতেছিল আমি আর রুও একটা বেট করেছি, ও ওর কোম্পানির লঞ্চ ডে তে আমাকে ফুল পাওয়ার দিবে। যদি প্রোডাক্টের কনফারেন্স কোনো সমস্যা না হয়ে ভালোভাবে কেটে যায় তাহলে আমি শর্ত জিতে যাব, কিন্তু যদি কিছু খারাপ হয় তাহলে ও জিতে যাবে। স্যাম মন খারাপ করে চ্যাংকে বলতেছিল আর আমি যদি শর্ত হেরে যাই তাহলে আমাকে রুওর সব কথাই মানতে হবে, আমাকে নিজেকে থামিয়ে রাখতে হবে আর একটা ছোট বাচ্চার মতো জীবনযাপন করতে হবে। এইসব কথা বলেই স্যাম চ্যাংকে ম্যানিপুলেট করতেছিল। তারপর চ্যাং স্যামকে বলতেছিল যদি এই ব্যাপার হয় তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চ্যাং এর জন্য একজন স্পোক্সম্যানকে খুঁজে বের করা অনেক ছোট ব্যাপার। তারপর চ্যাং স্যামকে বলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে সাহায্য করব। স্যাম ওর এক চোখ খুলে চ্যাং এর দিকে দেখছিল, কিন্তু তখনই চ্যাং সুদা দাও ম্যানিংকে কল করে আর ওকে ইস্ট চায়নাতে ফিরে আসার জন্য কনভিন্স করে, আর একটা কলের কারণেই স্যামের কাজ হয়ে যায়। স্যাম তো এটা দেখার পর শক হয়ে গেছিল আর চ্যাং ওকে বলতেছিল তোমার কাজ তো হয়ে গেছে ভাই। আর স্যাম ওর মনে মনে বলতেছিল আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো, এই কাজটা অনেক সহজেই হয়ে গেল, কিন্তু দাও ম্যানিং এর সাথে কন্ট্যাক্ট করার কারণে আমাদের অনেক টাকা লাগবে। যদিও আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ওর ভাইয়ের ব্যাপারে ওকে কিছুই বলবো না, কিন্তু ও আমার সাথে আজকে প্রথমবার দেখা করার পরেও আমার জন্য যেসব করলো, আর ও এটাও ভাবলো না যে আমার হেল্প করার কারণে ও লং এর সাথে পাঙ্গা নিয়ে নিচ্ছে, তো আমি ওর ভাইয়ের প্ল্যানের ব্যাপারে ওকে তো বলতেই পারি। আর চ্যাং যেহেতু আমাকে সাহায্য করেছে তো আমি অবশ্যই চ্যাংকে সাহায্য করবো। তারপর স্যাম চ্যাং এর থেকে লুকিয়ে ওর ফোনটাকে পিছনে নেয় আর চ্যাংকে একটা টেক্সট করে দেয়, আর অন্যদিকে চ্যাং ওকে ফোন দেখিয়ে বলতেছিল আমাদের ভাগ্যে দেখা করা লেখা ছিল, তো দেখো আমাদের দেখা হয়ে গেল, আর আমি তোমার থেকে বেশি বড় না, শুধু কয়েক বছরের বড়, আর এই জন্যই তুমি আমাকে ব্রাদার চ্যাং বলতে পারো। তারপর স্যাম চ্যাংকে বলে কোনো সমস্যা নেই ব্রাদার লাই, আমাদের ভাগ্যে দেখা করা আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও বেশি আছে। স্যামের কথা শোনার পর চ্যাং অবাক হয়ে যায়, আর তারপর চ্যাং এর ফোনে একটা নোটিফিকেশন আসে। তারপর স্যাম চ্যাংকে ওই মেসেজটা পড়তে বলে। তারপর স্যাম চ্যাংকে বলতেছিল এই নাম্বারের লোকটাকে খুঁজে বের করো আর ওকে জিজ্ঞাসা করো ও 10 বছর আগে হওয়া কার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলবে তোমাকে। এটা শোনার পর চ্যাং অনেক রেগে যায়। তারপর স্যাম চ্যাংকে বলে ব্রাদার লি এটা আপনাকে অনেক তাড়াতাড়ি করতে হবে, আপনি যদি দেরি করে ফেলেন তাহলে অপরাধী পালিয়ে যাবে। আফটার অল ওই অপরাধীর নাম হলো শিয়ং চ্যাং। স্যামের বলার সাথে সাথেই চ্যাং ওর লোকেদের ওই লোকেশনের ব্যাপারে খোঁজ নিতে বলে। তারপর চ্যাং মনে মনে ভাবতেছিল 10 বছর আগে ওই রাতে কেউ প্ল্যানিং করে ট্রাকের সাথে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। যদিও আমি আমার পুরো চেষ্টা করেছিলাম নিজেকে আর আমার ওয়াইফকে বাঁচানোর জন্য, কিন্তু আমি সঠিক সময়ে রিয়াক্ট করতে পারিনি আর আমাদের গাড়ি উড়ে গিয়ে নিচে পড়ে, আর তারপরে আমাদের গাড়িতে আগুন লেগে যায়। ভাগ্য ভালো যে আমি ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিলাম, কিন্তু আমার ওয়াইফ ওই অ্যাক্সিডেন্টে আমার সামনেই মারা গেছে। আর 3 মাস যাবত আমি আইসিইউ এর মধ্যে ছিলাম, আর ওই 3 মাসে আমার এজেন্ট আমাকে অনেক ক্লু দিয়েছিল। যেই ড্রাইভার আমার গাড়ির সামনে ওর ট্রাক নিয়ে এসেছিল ওর নাম ছিল শিয়ং চ্যাং, আর ও হংফু ইন্ডাস্ট্রির সিকিউরিটি ডিপার্টমেন্টের ডেপুটি হেড ছিল, আর ওই লোক আমার ভাই ইউ এর পক্ষে কাজ করতো। চ্যাং যখন ঠিক হয়ে যায় আর আইসিইউ থেকে বেরিয়ে আসে তখন ও শ্যাংকে খোঁজার পুরো চেষ্টা করে, কিন্তু ওর আইসিইউ থেকে বেরিয়ে আসার পর শ্যাং গায়েব হয়ে গেছিল, আর সেই জন্য চ্যাং ডাইরেক্ট এভিডেন্স হারিয়ে ফেলে। তারপর ও অনেক বড় লোক হওয়ার পরেও অনেক বোকাশোকা লোকের মতো অ্যাক্টিং করতো। ও ক্লাবে যেত, নেশা করতো আর সারাদিন গেম খেলতো, আর ও 10 বছর যাবত ওর লাইফ এইভাবেই কন্টিনিউ করে। যদিও চ্যাং এটা জানতো যে ওকে ওর ওয়াইফের বদলা নিতে হবে, আর এই জন্য ও 10 বছর যাবত এই দিনটার অপেক্ষা করতেছিল, যেই দিন ও শিয়ং চ্যাং এর ব্যাপারে ইনফরমেশন পাবে আর সত্যটাকে বাইরে নিয়ে আসতে পারবে। কিছুক্ষণ পর ওর বডিগার্ড আসে আর ওদের বলে বস আইডেন্টিটি কনফার্ম হয়ে গেছে। এটা শোনার পর চ্যাং খুশি হয়ে যায়, আর ও স্যামের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে আর ওকে বলতেছিল ভাই এখন আমাকে যেতে হবে, কিন্তু তুমি আমার যেই উপকারটা করেছো এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমার যদি কোনোদিন কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা ফোন করবে, এখন থেকে তুমি আমার ভাই। চ্যাং এই কথা বলার পর ওখান থেকে চলে যায়। চ্যাং যাওয়ার পর স্যাম একটু হাসে আর মনে মনে বলতেছিল আমার নতুন নাভি স্টার্ট হওয়ার শুধুমাত্র 2 দিনই হয়েছে, কিন্তু আমি 2টা ভাই পেয়ে গেছি। কালকে আমার গানের সাথে দেখা হয়েছিল আর আজকে দেখা হলো চ্যাং এর সাথে। কিন্তু যাই হোক না কেন রুওর সমস্যাটা তো সমাধান
সমাধান হয়ে গেছে। প্রথমে আমি গিয়ে ওর কাছ থেকে $20 মিলিয়ন নিব, আর তারপর ও আমার কাছে হাঁটু গেড়ে মাপ চাইবে। আর সেই সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।